সো এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। এই কারণে এটার একটা প্রিলিউড লাগবে, ভূমিকা লাগবে, এবং আমাদের আজকে ক্লাসের স্কোপ কতটুকু কি আমাদেরকে ভালোভাবে এটা বুঝতে হবে আর কি। সো প্রথম কথা হচ্ছে আমরা আসলে প্রথমত ভ্যাকসিনেশনটা বুঝবো, ওয়ার্ল্ড ওয়াইড ভ্যাকসিনেশনের ব্যাপারটা কি আসলে, এটা আমরা ভালো করে আজকে বুঝতে চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জেনারেল ভ্যাকসিন যেগুলা কোভিড এর আগে ছিল, সেগুলার সেগুলার পরে কোভিডে আমাদের এই মডিফাইড রাইবোনিউক্লিক অ্যাসিড বা এমআরএনএ ভ্যাকসিন কেন আসলো, এইটা জানা খুব জরুরি। কারণ এটা জানতে আর কেন হইলো, কোনো কিছু কেন হচ্ছে এটা বুঝতে গেলে যেটা হয় এটা হচ্ছে যে আপনি উদ্দেশ্যটা বুঝতে পারবেন। উদ্দেশ্যটা বোঝা বেশি জরুরি, ভ্যাকসিনের সাইড ইফেক্টস এর কাছাকাছি জরুরি, অত্যন্ত জরুরি। তৃতীয় কথা হচ্ছে যে স্পেশালি আমেরিকান গভর্নমেন্ট কিভাবে এইটাকে অ্যাপ্রোচ করলো। কারণ আমেরিকান গভর্নমেন্টের সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডিরেক্ট লিঙ্ক থাকে, এবং সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে কিভাবে ইয়ে করলো, অ্যাপ্রোচ করলো যে এই ভ্যাকসিনটা নিয়ে তারা কি করবে, এটা নিয়ে তারা কি করবে, এটা আমাদের একটু বোঝা উচিত। এরপরে হচ্ছে আমাদের ডিজিজ গুলার কি এক্সটেন্টে আমাদের ডিজিজ গুলা হচ্ছে, এটা খুব জরুরি জিনিস। এর শেষে হচ্ছে হোমিওপ্যাথিক কিছু পার্সপেক্টিভ, মায়োজেনেটিক কি চেঞ্জ হইতে পারে, কি ধরনের রেমেডি লাগতে পারে, এই ধরনের কিছু জিনিস। সো আমি যে সমস্ত ডাটাগুলো আজকে দিব, মোস্ট অফ দা ডাটাই ইন্টারনেট বেসিস না। কারণ ইন্টারনেটকে তো আমরা বিশ্বাস করি না। যেমন আমরা উইকিপিডিয়াকে বিশ্বাস করি না, উইকিপিডিয়াতে অনেক আজে বাজে ডাটা আছে। সো ডাটা কোত্থেকে পাবো? সো ডাটা পাওয়ার জন্য আমি আসলে খুব ভালোভাবে দুইটা বই আমি ইয়ে করছি। সো ফার্স্ট যে বইটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে ডিসলভিং ইলিউশন। এইটা আমাদেরকে এটা বেরোইছিল 2013 সালে, কোভিড এর আগে। এটা লিখছেন হচ্ছে সুজান হ্যামশের, এবং আরেকজন রাইটার, উনার নাম হচ্ছে রোমান বিস্টেরিয়ান, সম্ভবত এই ধরনের একটা কিছু নাম হবে ভদ্রলোকের। এই বইটার মধ্যে আমরা, এটা 2013 সালের বইরা, এটা এনওয়াইটি নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলিং বইগুলোর মধ্যে একটা। সো এখানে এই বইটার মধ্যে থেকে আমরা কিছু ডাটা নিব। এই বইটাতে কি বলছে, আসলে এই বইটাতে কি বলছে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে। কোভিড ভ্যাকসিন বোঝা টুজা এগুলো বহুত পরের হিসাব। প্রথম কথা হচ্ছে এখানে আমাদেরকে জানতে হবে যে এই যে সুজান, এই সুজানের ব্যাকগ্রাউন্ড কি। তো এই সুজানের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে আসলে একজন মেডিকেল ডাক্তার ছিল। ঠিক আছে, সে আসলে একজন মেডিকেল ডাক্তার ছিল। সে ইন্টারনাল মেডিসিন এবং নেফ্রোলজি, মানে কিডনি ডিজিজে তার স্পেশালাইজেশন ছিল, এবং সে অনেক বড় বড় হাসপাতালে কাজ করছে আমেরিকার। সো উনি দেখছেন যে উনি যখন 2009-10 সালে উনি যখন ইয়ে করতেছেন, তখন উনি দেখছেন যে পেশেন্টের যে হেলথ আছে, পেশেন্টের যে শরীর স্বাস্থ্য আছে, এটা রেডিক্যালি নেমে যাচ্ছে যখন তাকে ভ্যাকসিনেট করা হচ্ছে। কি কি ভ্যাকসিনের ক্ষেত্রে উনি দেখছেন মূলত ফ্লু ভ্যাকসিন এবং নিউমোকক্কাস ভ্যাকসিনের ক্ষেত্রে উনি এটা দেখছেন। ঠিক আছে, স্পেশালি উনি এটার মূল জায়গাটা পাইছেন কিডনি পেশেন্টে। আচ্ছা, এখন আরেকটা ছেলে যে আছে রোমান, এই ছেলেটা, ও একটা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু ওর মূল জায়গাটা হচ্ছে ও আসলে মূলত ও কি করে, ও হেলথের ডাটা নিয়ে রিসার্চ করে। ও কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হেলথের ডাটা নিয়ে এই ছেলেটা রিসার্চ করে। এই ছেলেটা কি পাইলো, সে দেখলো যে সে তার ডাটা মাইনিং করতে 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 দেখলো যে ভ্যাকসিনের সাথে মোস্ট অফ দা যেগুলা ইরিভার্সিবল ডিজিজের ব্যাপক সম্পর্ক আছে।
হ্যাঁ, আপনারা যদি পারেন বইটা কিনে পড়ে নিবেন, বইটা খুব একটা ফ্যাসিনেটিং মানে ওয়ার্ক, এবং আপনারা বুঝবেন যে আসলে ভ্যাকসিন কোথায় নিয়ে যাচ্ছে, এবং আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। তো এইভাবে তার ভ্যাকসিনের প্রতি তার তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেল, এবং সে মোটামুটি অ্যান্টি ভ্যাকসিনের একটা অ্যাক্টিভিস্ট হয়ে উঠল। এখন এদের ফাইন্ডিংস, এদের এই বইয়ের মূল ফাইন্ডিংস কি, পুরা বইয়ের ব্যাপার তো আমরা এখানে আলোচনা করতে বসি নাই। এদের বইয়ের মূল ফাইন্ডিংস কি? এদের বইয়ের মূল ফাইন্ডিংস হচ্ছে যে মোস্ট অফ দ্য ডিজিজ ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে, যেমন ধরেন মিজেলস অথবা ডিপথেরিয়া অথবা টিউবারকুলোসিস, এই সবচেয়ে তিনটা ইম্পর্টেন্ট এই ডিজিজ ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগেই এগুলা সলভ হয়ে গেছে। মিজেলস সলভ হয়েছে কত সালে? মিজেলস সলভ হয়েছে 63-তে, সরি 60-এ, 1900 থেকে 1960 পর্যন্ত মিজেলস সলভ হয়ে গেছে, কিন্তু মিজেলসের ভ্যাকসিন আসছে 1963-তে। ডিপথেরিয়া, ঠিক আছে, 1901-এ ছিল 8,000 ডেথ রেকর্ডেড, আর 1940-এ আইসা লেস দেন 1,000, ঠিক আছে, এবং এটাও ডিপথেরিয়ার ভ্যাকসিনের আগেই কিন্তু ডিপথেরিয়া সলভ হয়ে গেছে। এবার আসেন টিউবারকুলোসিস, যেটা এখন বাংলাদেশে আরেকটা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। টিউবারকুলোসিসের ভ্যাকসিন দেওয়া শুরু করার আগে 80% টিউবারকুলোসিসের রোগ পৃথিবী থেকে টিউবারকুলোসিস চলে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টাইফয়েড, এই বইয়ের দাবি হচ্ছে টাইফয়েডের যে রোগটা, এই রোগটা টাইফয়েড ভ্যাকসিন থেকে যায় নাই। টাইফয়েডের রোগটা চলে গেছে যখন আমরা পানিতে ক্লোরিন দিতে শুরু করছি, আমাদের সুয়েজ সিস্টেম ঠিক হয়েছে, তখন আমাদের টাইফয়েডের রোগটা চলে গেছে। স্কারলেট ফিভারের ভ্যাকসিন লাগেই নাই পৃথিবীতে। স্কারলেট ফিভারের ভ্যাকসিন, স্কারলেট ফিভার হইয়া স্কারলেট ফিভার মানুষের বডিতে অটো ইমিউন হয়ে গেছে, এরপরে স্কারলেট ফিভারের ভ্যাকসিনই লাগেনি, কিন্তু স্কারলেট ফিভারের ভ্যাকসিন কিন্তু আছে। হুপিং কফের ভ্যাকসিন, ঠিক আছে, 1950-এর পরে আবিষ্কার হয়েছে। হুপিং কফের ভ্যাকসিন যখন আবিষ্কার হয় তখন হুপিং কফ নিয়ে তেমন কোনো প্রবলেমই ছিল না। তার মানে হচ্ছে, সত্যি কথা হচ্ছে, এই ভ্যাকসিন গুলা লাগতোই না। এটা হচ্ছে প্রথম ফাইন্ডিং, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মেডিকেল সিস্টেম কতটা বস্ট আপ, আমাদের মেডিকেল সিস্টেম কতটা দুর্নীতিপরায়ণ। পোলিওর ভ্যাকসিনের জন্য 1955-এ পোলিও ডায়াগনস্টিক চেঞ্জ করে দেওয়া হলো। আপনাদের মনে থাকবে যে 1980 পর্যন্ত, 1990 পর্যন্ত, মানে 1980-1990 পর্যন্ত মানুষের জেনারেল ডায়াবেটিক মানুষকে ধরা হইতো হচ্ছে 170 থেকে 180, ঠিক আছে, সরি, 200 থেকে 180। সেটাকে আস্তে আস্তে কমাইয়া নিয়ে আইসা 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 এখন কিন্তু এক জায়গার মধ্যে ফেলছে, কারণ যতটা আপনি রেঞ্জ কমাবেন তত মানুষকে আপনি বেশি ডায়াবেটিসের মধ্যে ঢুকাইতে পারবেন। আমার এক্সাক্ট রেঞ্জটা মনে নাই, কিন্তু ডায়াবেটিস নিয়ে এই কাজটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করছে, অনলি ফর সেলিং ইনসুলিন, ঠিক আছে। সো পোলিওতে যেটা করছে, পোলিওতে ওরা পোলিওর ভ্যাকসিন দিয়ে যখন তারা কিছু করতে পারলো না, তখন যেটা করলো, তারা বলল যে পোলিও সাইরা যায়, কিন্তু গুলেনবেরি সিনড্রোমকে তারা আলাদা করে দিল, কক্সাকি ভাইরাসকে আলাদা করে দিল, পোলিওর প্যারালাইসিসকে তারা আলাদা করে দিল, দেখানোর জন্য এইভাবে তারা পোলিওর ভ্যাকসিনের কার্যকারিতা সারা পৃথিবীর সামনে দেখাইল, ঠিক আছে। এবং স্মল পক্সে ইংল্যান্ডে একটা আজীব ঘটনা ঘটলো। ইংল্যান্ডে কি ঘটনা ঘটলো? ইংল্যান্ডে স্মল পক্সে 1870 থেকে 1871 পর্যন্ত, 1870 থেকে 71 পর্যন্ত স্মল পক্স এপিডেমিকে হাই ভ্যাকসিনেশন ছিল, কিন্তু তারপরও সারা ইংল্যান্ডে 44,000 মানুষ মারা গেল। ইংল্যান্ডের একটা এদিকে লিচেস্টার এইটা বললো যে আমরা ভ্যাকসিনেট করব না,
আমরা রোগীদেরকে ভ্যাকসিনেট করব না, তারা ভ্যাকসিনেশন রিজেকশন করলো, স্যানিটেশন ইউজ করলো এবং আইসোলেট করে দিল, তাদের ডেথ কিন্তু যারা ভ্যাকসিন করছে তাদের ডেথ থেকে অনেক কম। ঠিক আছে, হ্যাঁ। এবং এই এই জিনিসটা কিন্তু ইংল্যান্ড মনে রাখলো। এইবার আপনাদেরকে আরেকটা বইয়ের কথা বলি। এই বইটা যিনি লিখছেন উনি এই মুহূর্তে আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ঠিক আছে, উনি এই বইটা লিখছেন 2022 সালে। উনারা ক্ষমতায় আসছেন এইবার তো ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে উনি মন্ত্রী হইলেন। উনি একটা বই লিখছেন কোভিড নিয়ে। উনার হচ্ছে দ্য রিয়েল অ্যান্থনি ফাউচি। অ্যান্থনি ফাউচি ছিলেন তখন আমেরিকান এই ইনফেকশাস ডিজিজের হেড। যে অ্যান্থনি ফাউচি, যারা সিএনএন বিবিসি দেখছেন তারা তাদের মনে থাকার কথা, অ্যান্থনি ফাউচিকে নিয়ে উনি একটা বই লিখছেন, এটার নাম হচ্ছে দ্য রিয়েল অ্যান্থনি ফাউচি। এখানে উনি বিল গেটস কে জড়াইছেন, বিগ ফার্মা কোম্পানিগুলোকে জড়াইছেন এবং পাবলিক হেলথকে এরা কিভাবে ধ্বংস করছে এটার একটা চিত্র দিছেন। এটা শুনলে, এটা আসলে আজকে সকালেও বৈশা বৈশা একটু দেখতেছিলাম, আমি আসলে যতবার দেখছি আমার রোম দাঁড়ায় গেছে। আমি আপনাদেরকে খুব খুব শর্টে এটা বলি, তারপরে আমরা কোভিডের দিকে যাব, কারণ এটা খুব জানা খুব দরকার। আচ্ছা, অ্যান্থনি ফাউচিকে সিএনএন জিজ্ঞাসা করছিল যে আপনি কেন এই বইটা লিখছেন। উনি বলছেন যে কোভিড ভ্যাকসিন নিয়ে যা হইছে এটা হচ্ছে সরকারি লেভেলে সরকারি কর্মকর্তা এবং বিগ ফার্মার সম্মিলিত দুর্নীতি হয়েছে। উনি কিন্তু এই মুহূর্তে আমেরিকান স্বাস্থ্যমন্ত্রী, কেমন, হেলথ সেক্রেটারি রবার্ট কেনেডি জুনিয়র। সো উনি বলছেন যে কোভিড ভ্যাকসিন নিয়ে যা হয়েছে তা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট এবং হেলথ নিয়ে এরা, হেলথের লোকেরা, বিল গেটস এরা সব মিলা একটা দুর্নীতি হয়েছে, একটা চুরি হয়েছে, আর কিছু হয়নি। সো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট যে এটা আমরা বুঝি, তাহলে আমরা কোভিড ভ্যাকসিনের আসল কাহিনীটা বুঝবো। কোভিড ভ্যাকসিনে উনি কয়েকটা কারণ দেখাইছেন কেন উনি কথাটা বলছেন। উনি বলছেন যে কোভিডকে খুব সহজেই মোকাবেলা করা যাইতো, যেই রকম ভাবে পেরু করছে, যেই রকম ভাবে কম্বোডিয়া করছে, যেই রকম ভাবে কিউবা করছে, কিন্তু আমেরিকা করে নাই। আচ্ছা, তখন আমেরিকার হাতে কি ধরনের রেমেডি ছিল? পেরু বা কম্বোডিয়া এই ধরনের যে সমস্ত দেশগুলো আছে এরা কি ধরনের রেমেডি তো ইউজ করছে? পেরু বা কম্বোডিয়া কি ইউজ করছে? প্রথমত খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করছে। কুইনানের নতুন রূপ হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করছে। হাইড্রোক্সিক্লোরোকুইন কেন ইউজ করা হয়? হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হয় ম্যালেরিয়াতে এবং অটোইমিউন ডিসঅর্ডার। অ্যালোপ্যাথিক ইউজ, কিন্তু নো হোমিওপ্যাথি হিয়ার বা সাপ্লিমেন্ট হিয়ার। কিন্তু আমেরিকা হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করে নাই। ঠিক আছে, হ্যাঁ। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে যেই সমস্ত দেশ কাজ করছে তারা দেখাইছে, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে তারা দেখাইছে যে এইটা কোভিডের রোগীদের হসপিটালাইজেশন রিডিউস করে দিতে পারত এবং ডিজিজের সিভিয়ারিটি কমায় দিতে পারত। ঠিক আছে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই রেমেডিটা, এখন মজার কথা হচ্ছে এই হাইড্রোক্সিক্লোরোকুইন কিন্তু আমেরিকার তৈরি, এটা আমেরিকান একটা কোম্পানির তৈরি, কিন্তু আমেরিকায় ওই সময় ওই কোম্পানির এই রেমেডিকে গুরুত্ব দেয় নাই। এটা কিন্তু জুনিয়র ক্যানেডির দাবি। আমি বলতেছি, আমি কিন্তু বলছি সমস্ত কথা আমি বই থেকে বলতেছি। আর্জেন্টিনাতে হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হয়েছে। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি, যেটা ইনফ্যাক্ট ক্যান্সারের ব্যবহারেও আমেরিকাতে সাপ্রেস করা হয়েছে, বহু আগেই হয়েছে, আজকে না। এই রেমেডিটার নাম হচ্ছে আইভারমেকটিন। এই আইভারমেকটিন রেমেডিটাও দেখা গেছে এটা একটা অ্যান্টি প্যারাসাইটিক রেমেডি, এটা একটা অ্যান্টি ম্যালেরিয়াল রেমেডি। ঠিক আছে, এটা অত্যন্ত অত্যন্ত মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রেমেডি,
এটা লাঙ্গের ইনফ্লামেশন খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারে, কিন্তু আইভারমেকটিন কোভিডে ইউজ করতে দেওয়া হয় নাই। কিন্তু আইভারমেকটিন যখন পেরুতে ইউজ করা হয়েছে, ঠিক আছে, পেরুতে যেটা হয়েছে, পেরুতে 2 সপ্তাহ আইভারমেকটিন ইউজ করার পরে 26% কোভিড ডেথ কমে গেছে। আমেরিকাতে ইউজ করতে দেওয়া হয়নি। এখন হয় নাই কিভাবে? কারণ হচ্ছে আমেরিকার যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সিডিসি, এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই দুইটা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আইভারমেকটিনকে কোনো ধরনের কোনো জায়গা দেয় নাই। দিস ইজ দ্য ট্রুথ। এখন কেন দেয়? সবকিছুর মধ্যে তো কেন আছে। দেয় নাই কারণ হচ্ছে ভ্যাকসিনের একটা রুলস আছে। একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট হইতে 5 থেকে 10 বছর সময় লাগে। কিন্তু ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকান ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেই অর্গানাইজেশনের ড্রাগের লাইসেন্স না পাইলে আপনি বাংলাদেশেও ইনফ্যাক্ট ড্রাগটা সেল করতে পারবেন না, ঠিক আছে, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে, ওইখানে একটা ক্লজ আছে, মানে টিকা নিয়ে একটা ক্লজ এইরকম আছে, এটাকে আমরা বলি, ওরা বলে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন। যে ইমার্জেন্সি ইউজ করতে পারবা, এ কারণে একটা গভর্নমেন্ট তোমাকে একটা রেমেডি, তোমাকে ইমার্জেন্সি ইউজের অথরাইজেশন দিবে। এই দুইটা ওষুধ প্লাস কিছু স্টেরয়েড, এগুলা সবকিছুকে বন্ধ করে দেওয়ার কারণ ছিল এই ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন চ্যাপ্টারটা ব্যবহার কইরা কোভিডের টিকা মার্কেটে আনা। ঠিক আছে, কোভিডের টিকা মার্কেটে আনা। এবং কোভিডের টিকা কেন মার্কেটে আনতে হবে? কারণ হাইড্রোক্সিক্লোরোকুইন সবার কাছে ছিল, আইভারমেকটিন মোটামুটি পৃথিবীর 58টা 60টা দেশে পাওয়া যায়। ঠিক আছে, এই নতুন বিজনেস মডেলের জন্য তারা যেটা করলো, তারা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন করলো, এবং তারা যেটা করলো, কোভিডের নতুন টিকা মার্কেটে নিয়ে আসতে পারলো। কারণ হচ্ছে তারা গভর্নমেন্টের কাছে বলতে পারলো যে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আইভারমেকটিন কাজ করে না। দিস ইজ দ্য পলিটিক্স। দিস ইজ দ্য পলিটিক্স। এবং এরপরে যেটা হইলো, এরপরে তো কোভিডের টিকা বানানো শুরু হইলো, এবং কোভিডের টিকা বানানো শুরু হইলো মানে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ছাড়া খুব কম কোম্পানি আছে ওই টিকাটা কিন্তু মানে রিয়েলি ডেডিকেটেডলি তৈরি করলো। স্পেশালি আমেরিকান কোম্পানি ফাইজার তো করলোই না, তারপরে হচ্ছে ওই যে আরেকটা আছে, কি ওটা ভুলে গেছি, ওই নামটা ভুলে গেছি, ওটাও করলো না। ঠিক আছে, এবং ইন্ডিয়ান কোম্পানি 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে তারা এই এই টিকা অ্যাস্ট্রাজেনেকা ছাড়া, কারণ অ্যাস্ট্রাজেনেকা এমআরএনএ, ভাই অ্যাস্ট্রাজেনেকা কিন্তু এমআরএনএ না, আমি এমআরএনএ তে আসতেছি, ওইটা এমআরএনএ টিকা ছিল না। এই টিকার উপরে কোনো ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এই টিকা, কোভিডের টিকা মার্কেটে ছেড়ে দিল। এবং এটাতে কে হেল্প করলো? এটাতে জো বাইডেন হেল্প করলো, এটাতে অ্যান্থনি ফাউচি হেল্প করলো, এটাতে বিল গেটস সারা পৃথিবীর মিডিয়া নিয়ে ইয়ে করলো, সারা পৃথিবীর ইয়ে করলো, এবং ডাব্লিউএইচও এই ব্যবসাটার মধ্যে হেল্প করলো, কারণ ওইখানে $1 ট্রিলিয়ন ব্যবসা ছিল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন তো আমরা বলছি, ঠিক আছে, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন ম্যানিপুলেশন হয়েছিল। ম্যানিপুলেশনটা কি হয়েছিল? মানে তখন আপনি যদি কোনো মেডিসিন না থাকে তাহলে ইয়ে করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। এবং কেনেডি কিন্তু, এই কথাটা বলতে ভুলে গেছি, কেনেডি কিন্তু এই কথাটা ওনার বইয়ে লিখছেন। আপনারা যদি বইটা পড়েন, দেখবেন যে কিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, হ্যাঁ, এরপরে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একসাথে একটা মিটিং এ অ্যাব্রাপ্টলি, মিটিং অফ 15 to 20 মিনিটস এর একটা মিটিং এ 3টা রেমেডিকে একই সাথে তারা নাকচ করে দিল এবং কোভিডের টিকা আনতে বলল। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং।
এবং একটা ভ্যাকসিন হইতে 5 থেকে 10 বছর সময় লাগে। একটা একটা স্মল সেফটি ট্রায়াল হয়, তারপর একটা লার্জার গ্রুপের মধ্যে হয়, তারপরে থাউজেন্ড থাউজেন্ড পিপলে হয়, ইয়ার্স অফ মনিটরিং থাকে। একটা ভ্যাকসিনে অনেক সময় লাগে। তাহলে তার রেয়ার অ্যাডভার্স ইফেক্ট গুলা দেখা যায়, অটোইমিউন ডিজিজ, ক্যান্সার, ফার্টিলিটি ইস্যু, অনেক কিছু দেখা যায়। এটা কিন্তু কোভিড এর সময় করার সুযোগ পাওয়া গেল না, কারণ হচ্ছে ব্যবসা হতে হবে। আচ্ছা, এখন আরেকটা কাজ একই সাথে রবার্ট কেনেডি বলতেছেন যে আরেকটা কাজ আর একই সাথে ওয়ার্ল্ড মিডিয়া গুলা করা শুরু করলো। এরা যেটা করলো, এরা আইসিইউতে, যে আইসিইউতে মানুষের, মানে যে আইসিইউটা খুব প্রাইভেট, আইসিইউ জায়গাটা তো খুব প্রাইভেট, আইসিইউতে তারা ইয়ে করলো। ইভেন কি নিউ ইয়র্ক শহরে কবরস্থানগুলা মানুষকে ইয়ে করতে দিল না, এই এই কি জানি এটার নাম, কবর করতে দিল না। বাধ্য হইয়া নিউ ইয়র্ক শহরে লাশ রাখতে হইলো ফ্রিজিং ভ্যানে। এবং নিউ ইয়র্ক শহরে যখন লাশ ফ্রিজিং ভ্যানে রাখতেছে, তখন সিএনএন আর বিবিসি আর আল জাজিরা চিল্লাইতেছে যে দেখো কোভিড কত বড় হয়ে হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। আপনাদের মনে আছে আল জাজিরা দিনের পর দিন ওই ইন্ডিয়াতে কিভাবে লাশ পোড়াইতেছে, ওই আমেরিকার নিউ ইয়র্কে কিভাবে কাভার্ড ভ্যানের মধ্যে লাশ রাখতেছে, এগুলা খালি দেখাইতো। কেস নাম্বার তারা ইনক্রিয়েট করছে, তারা এইভাবে কোভিড এর ভয়টা সারা পৃথিবীতে ছড়াইয়া দিল। সারা পৃথিবীতে তারা এইভাবে কোভিড এর ভয়টা ছড়াইয়া দিল। ঠিক আছে? এবং পুরা জিনিসটাকে একটা ফার্মা এবং রেগুলেটরি বডি মিল্লা পুরা জিনিসটাকে ক্যাপচার করে নিল। পুরা বিজনেস গতকালকে, আপনারা আজকে টুইটার খোঁজ করেন, আমি স্লাইডটা লাগাই নাই, আমি ইচ্ছা করে লাগাই নাই কারণ একটু অফ টপিক। গতকালকে রবার্ট এফ কেনেডি আমেরিকান গভর্নমেন্টকে বলছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটা আমেরিকার মানুষের স্বাস্থ্য কন্ট্রোল করে, ইজ নট এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, it acts like a business organization because it makes 4.3 billion, 52,000 টাকা সে বছরে বানায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আমেরিকার সবচেয়ে বড় ডিজিজ কন্ট্রোলিং অথরিটি, সে 52,000 টাকা বছরে বানায় শুধু টিকা বিক্রি করে। আপনি বুঝেন কোথায় গেছে। গতকালকে বলছে, আপনারা আজকে যদি কেনেডি টুইট খেয়াল করেন আজকে পাবেন। এই হচ্ছে কেলেঙ্কারির চূড়ান্ত আর কি। এখন আমাদেরকে এবার বুঝতে হবে কোভিড আসার আগে আমরা কিভাবে ভ্যাকসিন বানাইতাম। এইবার আমরা আমাদের টপিকে ঢুকি। আমাদেরকে এখন বুঝতে হবে যে কোভিড আসার আগে আমরা কিভাবে ভ্যাকসিন বানাইতাম। কোভিড আসার আগে আমরা 3-4 রকম ভাবে ভ্যাকসিন বানাইতাম। একটার নাম হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। এখানে কি করা হইতো, এখানে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মাইরা ফেলা হইতো না, তাকে দুর্বল করা হইতো। সে শরীরে ঢুকলে আসল রোগ তৈরি করতো না, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে, ইমিউন সিস্টেমকে সে ট্রেন করতে পারতো। এই ধরনের ভ্যাকসিন কি, এই ধরনের সবচেয়ে বড় বড় ভ্যাকসিন হচ্ছে এমএমআর ভ্যাকসিন, ভ্যারিসিলা ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন। এটা হচ্ছে প্রথম ধরনের ভ্যাকসিন। এরপরে হচ্ছে কিল্ড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা আরেকটা। এটা হচ্ছে ভাইরাসকে সম্পূর্ণভাবে মাইরা ফেলা হইতো, এটা রোগ তৈরি করতে পারতো না, কিন্তু প্রতিরোধটা তুলনামূলকভাবে দুর্বল হইতো। এই ধরনের ভ্যাকসিন গুলা কোনগুলা? এগুলা হচ্ছে হেপাটাইটিস এ ভ্যাকসিন, তারপরে হচ্ছে নাম কি, পোলিও ভ্যাকসিন, তারপরে হচ্ছে ফ্লু ভ্যাকসিন। এর পরের গ্রুপটা হচ্ছে, এটাকে বলা হয় কনজুগেট ভ্যাকসিন সম্ভবত, হ্যাঁ কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট ভ্যাকসিনটা কি? এইটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার পুরাটা না, এটার একটা অংশ শরীরে রাইখা দেওয়া হইতো। ঠিক আছে? হ্যাঁ, এই কনজুগেট ভ্যাকসিন কখনো একা দেওয়া যাইতো না, এটার সাথে আবার বুস্টার ডোজ লাগতো, কারণ একা দিলে ওইটা কাজ করে না শরীরে। ঠিক আছে? এগুলো কিন্তু কোভিড এর আগের ভ্যাকসিন সিস্টেম বলতেছি। এখানে কি কি ভ্যাকসিন আছে? এখানে হেপাটাইটিস ভি ভ্যাকসিন আছে, সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, নিউমোকক্কাল ভ্যাকসিন আছে।
এগুলো হচ্ছে এই ভ্যাকসিন। আচ্ছা, তারপরের ভ্যাকসিন কি? তারপরের ভ্যাকসিনটার নাম হচ্ছে টক্সয়েড ভ্যাকসিন। এটা কি জীবাণুর বিষটাকে নিষ্ক্রিয় করে দিত। কোন ধরনের ভ্যাকসিন? টিটেনাস ভ্যাকসিন, ডিপথেরিয়া ভ্যাকসিন। ঠিক আছে? হ্যাঁ। এরপরে আরেকটা ইয়ে করতো, প্রি কোভিডে ব্যবহার হইতো, এটার নাম হচ্ছে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। এখানে কি করা হইতো যে নিরীহ একটা ভাইরাসকে একটা টার্গেট দিয়া, ওর ওর জিনটাকে টার্গেট দিয়া বডিতে প্রবেশ করানো হইতো, এবং সে ওইটা গিয়া বডিতে অ্যান্টিজেন তৈরি করত। সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে ইবোলা ভ্যাকসিন। এগুলা ছিল কোভিড এর আগে ভ্যাকসিন, কারণ এগুলাতে অনেক সময় লাগছিল। এই যে লাস্টে যেটা বললাম, এটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। সো এটা কিন্তু ইয়া। এখন কোভিড ডিফারেন্ট কেন? কোভিড ডিফারেন্ট কারণ ওই ফার্মা কোম্পানি দেখলো যে এইভাবে করলে তো আসলে ভ্যাকসিন বানাইলে তো হবে না, তো কোভিড শেষ হয়ে যাবে। তখন তারা বলল যে আমাদের আসলে স্পিড খুব এসেনশিয়াল, আমাদের স্পিড মেনটেন করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এবং কোভিড একটা নোভেল প্যাথোজেন, কোভিড একটা একদম কখনোই দেখা যায় না এরকম একটা প্যাথোজেন। এবং এইটা, এটা কি করে? এটা এই আহ, এটা অ্যাডাপ্টেবল হয়, এটা স্পাইক প্রোটিন চেঞ্জের সাথে অ্যাডাপ্টেবল হয়। এই ছিল তিনটা মূল যুক্তি। আচ্ছা, এখন এরপরে কি হলো? এই তিনটা মূল যুক্তি দিয়ে ওরা কোথায় গেল? ওরা এমআরএনএ চুজ করলো। এমআরএনএ কেন চুজ করলো? এটা হচ্ছে এইটা মজার কথা হচ্ছে মজার কথা, দুঃখেরও কথা। এইটা কোভিড শুরু হওয়ার আগে, এটা খুব ঠান্ডা মাথায় শুনেন, এটা কোভিড শুরু হওয়ার আগে জানুয়ারি 2020-তে এটা পাবলিশ করা হয়েছিল। কোভিড শুরু হওয়ার আগে, জানুয়ারি 2020। ওদেরকে কে বলছিল কোভিড আসতেছে? নিশ্চয়ই কোনো ফেরেশতা গিয়ে খবর দেয় নাই, তাই না? আচ্ছা, তা এখন এমআরএনএ ভ্যাকসিনের কাহিনী কি? এমআরএনএ ভ্যাকসিনের কাহিনী হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন স্পাইক প্রোটিনকে এনকোড করে এবং হোল ভাইরাস রিস্ক কমে ফেলে। এইভাবে সে বোঝানো হইলো। এবং সে কি করে? এটা এখানে একটা ইয়ে আছে, এখানে এটাকে নাম সম্ভবত এলএনপি, এটার নাম হচ্ছে লিপিড ন্যানো পার্টিকেল। সে কি করে? অ্যান্টিবডি এবং টি সেলের ইমিউনিটি বাড়িয়ে দেয়। এই সমস্ত দাবি টাবি করা হলো, তারা এমআরএনএ ভ্যাকসিন তৈরি করলো। এখন এমআরএনএ ভ্যাকসিনের বাইরেও কিন্তু কিছু নন এমআরএনএ ভ্যাকসিন আছে। অনেকগুলা নন এমআরএনএ ভ্যাকসিন আমরা দেখি, যেমন জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা নন এমআরএনএ, রাশিয়ান ভ্যাকসিনটা নন এমআরএনএ, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ছিল নন এমআরএনএ, এটাকে বলা হচ্ছে অ্যাডনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন ছিল এটা। চায়নার যেটা ছিল সিনোফার্ম, সিনোভ্যাক, কোভ্যাক্সিন, কোভ্যাক্সিন সম্ভবত ইন্ডিয়ান ছিল। এগুলো মোটামুটি নন এমআরএনএ। নভোভ্যাক্স নন এমআরএনএ। তো এই নন এমআরএনএ ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন সব মিল্লা ক্লিনিক্যাল টিনিক্যাল কোনো ট্রায়াল ছাড়া আমরা কিন্তু পারমিশন দিয়ে দিলাম। আমেরিকান গভর্নমেন্ট পারমিশন দিয়ে, ইনফ্যাক্ট আমেরিকান গভর্নমেন্ট, এখানে কারো আর কোনো কথা ছিল না। ঠিক আছে? এইবার আমাদের আজকে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা হচ্ছে ভ্যাকসিন আসলে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে কিভাবে। ভ্যাকসিন ইমিউন সিস্টেমকে কিভাবে অ্যাক্টিভেট করে, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এটা না বুঝলে আমরা কোনো কিছু বুঝবো না। ঠিক আছে? সো ও কি করে? ও যেটা করে, ও সে স্মোক ডিটেক্টরের মতো কাজ করে। এবং সে কি করে? সে সাইটোকিন রিলিজ করে। ঠিক আছে? হ্যাঁ, সাইটোকিন রিলিজ করলে কি হয়? আমরা বলি না যে ভ্যাকসিনের পরে আমাদের জ্বর জ্বর লাগে, আমাদের শরীর ব্যথা করে, এই সময়টা হচ্ছে সাইটোকিন রিলিজের সময়। আমরা বলি না, আমরা অনেকে বলি আপনারা যদি হোমিওপ্যাথিক কারেক্ট ওষুধ না খেয়ে যান, আপনাদের ভ্যাকসিনের পরে জ্বর জ্বর লাগবেই। তো ওর সাইটোকিন রিলিজ যখন করে, তখন তার কি হয়? তখন ওই জ্বর জ্বর লাগে, ম্যালাইস লাগে, এই সমস্ত হয়। এই সাইটোকিন রিলিজ করার পরে তার ইয়াটা কি হয়? ঠিক আছে? সে সাইটোকিনটা রিলিজ করে। সাইটোকিনটা রিলিজ করলে হেল্পার টি সেল, কিলার কি সেল, হেল্পার টি সেল এবং কিলার টি সেলে কনভার্ট হয়। হ্যাঁ।
এবং তারা বি সেলকে ডাইকা আনে, তুমি আমাকে হেল্প করো। এইভাবে ইমিউন সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সেল, টি সেল এবং বি সেল অ্যাক্টিভেটেড হয়। হ্যাঁ, এবং টি সেল কি করে, টি সেল তখন চিন্তা করে যে আমি ইনফেক্টেড সেলগুলোকে কিভাবে আমি মাইরা ফেলবো। বি সেল ইয়া করে যে আমি কিভাবে অ্যান্টিবডি বানাবো। ঠিক আছে, এবং এইভাবে তাদের একটা মেমোরি তৈরি হয়। এটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন কাজ করার সিস্টেম। ঠিক আছে, এখন আমাদের কোশ্চেন এমআরএনএ পর্যন্ত না, আমাদের কোশ্চেন হচ্ছে যাদের অটো ইমিউন ডিজিজ আছে বা যাদের ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে, ইনফ্ল্যামেটরি যে কোনো ডিজিজ, ইনফ্ল্যামেটরি যে কোনো ডিজিজ বা অটো ইমিউন ডিজিজ আছে, এই কারণে আমাদের মানে এইটা কেন আমাদের বাইরে যায় কোভিড ভ্যাকসিনের সাথে। কারণ হচ্ছে যখন এই ধরনের ভ্যাকসিন আমাদের বডিতে পুশ করা হয় ডিসপোজিশন অনুসারে, তখন কি হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস, লুপাস, সোরিয়াসিস, থাইরয়েডাইটিস, ঠিক আছে, এবং স্পেশালি পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা আছে, এগুলা কিন্তু সব বেড়ে যায়। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে সে সাইটোকিন অ্যাক্টিভেট করে দিছে। সাইটোকিন যত বেশি অ্যাক্টিভেট থাকবে তত বেশি ইমিউন রেসপন্স বাড়বে। আর ইমিউন রেসপন্স যত বেশি বাড়বে শরীরের মধ্যে, তত বেশি তার ওই অটো ইমিউন ডিজিজ বাড়বে। কারণ এই 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 যে কোভিড ভ্যাকসিন টেস্টেড ছিল না, অ্যাস্ট্রাজেনেকাটাও না, কোভ্যাক্সেরটাও না, ফাইজারেরটা তো বাদই দেন, ওই ইয়ারটা তো বাদই দেন, ওগুলা তো স্পুটনিক বা ইন্ডিয়ান যেগুলা ছিল একটাও টেস্টেড ছিল না। যখন ভ্যাকসিন টেস্ট করা হয়, প্রত্যেকটা ভ্যাকসিনে এই ধরনের রুগীদের এই ধরনের প্রবলেম দেখা 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 ওই ভ্যাকসিনকে অ্যাডজাস্ট করা হয়, বায়োলজিক্যালি অ্যাডজাস্ট করা হয় বা অ্যাডজাস্টের মেকানিজম পুট করা হয়। সমস্যা তো হচ্ছে এই ভ্যাকসিন তো টেস্ট করা হয়নি। এখন যত কম টেস্ট করা হয়েছে তত বেশি তার ইনফ্লামেশন বাড়ছে। এই কারণে যেটা হয়, স্পেশালি অটো ইমিউন লাইক ডিজিজ, মানে অসংখ্য অসংখ্য, আপনারা অটো ইমিউন না, এটা আসলে একটু পরে বলতেছি, অসংখ্য অটো ইমিউন ডিজিজ, অসংখ্য ইনফ্ল্যামেটরি মার্কার, অসংখ্য প্রবলেম আপনারা পাবেন যে কোভিড ভ্যাকসিনের কারণে হয়েছে। আপনারা জন ক্যাম্পবেল নামে ইংল্যান্ডের একজন ডাক্তার আছে, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, বয়স্ক মানুষ, 86-87 বছর বয়স। উনি ক্রমাগত গত 2, 2.5, 3 বছর ধরে বলে যাচ্ছে যে কোভিড ভ্যাকসিনের স্পাইকে ইউকেতে এখন সময়ের থেকে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হচ্ছে। আমেরিকান ডাক্তাররা এখন বলে যাচ্ছে যে কোভিড ভ্যাকসিনের স্পাইকের কারণে আমেরিকাতে সময়ের থেকে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হচ্ছে। কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে যতটুকু সাইটোকিন রিলিজ হচ্ছে অতটুকু সাইটোকিন বডির দরকার নেই। দিস ইজ দ্য থিং। এখন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের সবচেয়ে বড় টেনশন, কারণ আমাদের হার্ট একটা, আমাদের এই অর্গান একটা, কিডনি দুইটা আছে, মানে কিডনি একটা ড্যামেজ হয়ে গেলে আরেকটা কিছু কাজ করতে পারে, কিন্তু আমাদের হার্ট তো একটা। এখন হার্টের মধ্যে কি এত পরিমাণ হার্ট অ্যাটাক কেন হচ্ছে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ মানে আমরা অসংখ্য কেস এরকম দেখছি, অসংখ্য কেস। ঠিক আছে, তো এইটা কি হয়, এটা তো এমআরএনএ, যেটা আমি একটু আগেও বলছি যে বডিতে কি হয়, সে একটা জেনেটিক ইনস্ট্রাকশন পাঠায় এবং সেটা কি করে, ওই রুগীর শরীরে একটা স্পাইক প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এরপর ইমিউন সিস্টেম কি করে, এটারে শত্রু মনে করে এবং এটাকে শত্রু মনে করে এটার কি করে, অ্যান্টিবডি তৈরি করে। এটাই কিন্তু ভ্যাকসিনের মূল কাজ। ঠিক আছে, সো যখনই ভ্যাকসিন শরীরে গেল তখন কি করলো, তখন ওর ইমিউনিটি বাইরে গেল। ইমিউনিটি বাইরে গেলে ওই যে সাইটোকিন রিলিজ হলো, তখন বডিতে জ্বর টর দেখা দিবে। এরপর আরো বেশি যখন সক্রিয় হয়ে যাচ্ছে, তখন কি করতেছে, সে শরীরের অনন্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সাথে সাথে স্পেশালি পেরিকার্ডিয়ামে এবং মায়োকার্ডিয়ামে সে ইনফেকশন বাধাইতেছে। ঠিক আছে, এবং এই ইনফেকশন, এবার হচ্ছে আসল মিথ্যা কথাটা, এই ইনফেকশন আমেরিকান গভর্নমেন্ট সহ
এনএচএস মানে ব্রিটিশ গভর্নমেন্ট সহ সবাই বলে এটা লং টার্ম থাকে না। তারা বলতেছে যেটা মিথ্যা কথা, এবং এই কারণে অসংখ্য মানুষের ক্ষতি হইতেছে। তারা বলতেছে এটা 7 দিন থাকে, এটা 15 দিন থাকে। কিন্তু আপনি আমাকে বলেন যে একটা লোকের বিএমআই 25.8, একটা লোক দিনে প্রায় 10 কিলোমিটার সে দৌড়ায়, সে এক্সারসাইজ করে, সে কোনো ফ্যাট খায় না, এবং হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়, তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়া যখন তার এনজিওগ্রাম করা হয়, তখন দেখা যায় যে তার পুরা বাম দিকের মেইন আর্টারিটা ব্লক হয়ে আছে। ডাক্তার সাহেবরা যখন লাইপোপ্রোটিন এ টেস্ট করেন, তখন দেখা যায় যে তার লাইপোপ্রোটিন এ হার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট, এটা সম্ভবত বাংলাদেশে পাওয়া যায় না। ডাক্তার সাহেবরা যখন তার লাইপোপ্রোটিন এ টেস্ট করেন, তখন দেখা যায় যে তার আসলে হার্ট অ্যাটাকের কোনো ঝুঁকি ছিল না। এবং যখন আরো বড় বড় টেস্ট করা হয়, তখন দেখা যায় যে তার লিভারের এসজিওটি, এসজিপিটি, এগুলা সব লিভারের যে সমস্ত মার্কার, এগুলা বেড়ে গেছে। কিন্তু তার লিভার নর্মাল, তার কোনো ধরনের কোনো ফ্যাটি লিভার নাই, কোনো ধরনের কোনো কিছু নেই। এবং ডাক্তার সাহেবরা যখন তাকে মানে তার হার্টের এই ইসিজি দেখেন বা দেখেন, বিভিন্ন ভাবে দেখা যখন ওনারা দেখেন যে ওনারা ইনফ্ল্যামেটরি মার্কার হার্টের মধ্যে পান, হার্টের মধ্যে ইনফ্লামেশন হয়, মায়োকার্ডিয়ামে ইনফ্লামেশন হয়। আরেকটা কারণ আছে, একটু পরে বলতেছি, এটা হচ্ছে প্রধান কারণ। এরপরে সবচেয়ে ডেঞ্জারাস যেটা যেটাতে আসলে এটা কোভিড ছাড়া হয় না, এটা আমি বাংলাদেশেও দেখছি, যেটা কোভিড ছাড়া হয় না, এটার নাম হচ্ছে টিটিএস বিআইটিটি, থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপিনিয়া সিনড্রোম, টিটিএস, অথবা ভ্যাকসিন ইনডিউসড ইমিউন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়া, বিআইটিটি। কি হয় এখানে? কি হয় এখানে? যেটা হয়, এটা খুব অবিশ্বাস্য হয়। এখানে থ্রম্বোসিস হয়, এখানে ব্লাড ক্লট হয়ে যায়। ব্লাড ক্লট হয়ে মানুষজন ব্রেন স্ট্রোক করে, ব্লাড ক্লট হয়ে মানুষজন হার্ট অ্যাটাক করে, মায়োকার্ডিয়াম ধ্বংস হয়ে যায়, পিছনের দিকে ধ্বংস হয়ে যায়, ভেন্ট্রিকল ধ্বংস হয়ে যায়। এই থ্রম্বোসিস হয়ে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, প্লাটিলেট কাউন্ট কমে যায়। ঠিক আছে? এবং এইটা প্রচন্ড রকম নিউরালজিক আছে এই, মানে টিটিএস বিআইটিতে প্রচন্ড রকম হেডেক পাওয়া যায়, ব্লাড ভিশন পাওয়া যায়, অনেকের স্ট্রোকের মতো সিমটম হয়, প্লাটিলেট নেমে যায়। এবং এটাকে যদি আপনি করেন, তখন আপনি কি দেখবেন? একটা রুগী যে সব সময় এক্সারসাইজ করতেছে, আরে মানে এক হিন্দু ভদ্রলোক, উনি মাংস খায় না, মাছ খায় না, কিচ্ছু খায় না, ভদ্রলোক ভাত ঠিক মতো খায় না, সবজি খায়। উনি 10 কিলো 15 কিলো প্রতিদিন সাইক্লিং করে, দৌড়ায়, উনার মানে বডি ম্যাক্স ইন্ডেক্স 26-এর নিচে। এই লোক, উনার হার্ট ব্লক হয়ে গেছে। কিভাবে হয়েছে? বাস্তব কথা হচ্ছে, আপনার লিপিড না বাড়লে তো ওইভাবে আপনার হার্ট ব্লক হওয়ার কোনো কারণ নেই। কিভাবে হয়েছে? কারণ হচ্ছে তার এই টিটিএস হয়েছে। টিটিএস হয়েছে, আমরা কি দেখে কিভাবে বুঝছি? আমরা দেখছি, হ্যাঁ, তার এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, হয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু ওইখানে সবচেয়ে আশ্চর্য ঘটনা হয়েছে, এই লোকের ডি ডাইমার অনেক হাই ছিল। তার মানে হচ্ছে এই লোকের ডিআইসি হচ্ছে, ডেসিমিনেটেড ইন্টারভাস্কুলার কগুলেশন হচ্ছে। এবং আরো মজার কথা হচ্ছে, এই রুগীকে যখন স্টেন্টিং করা হইলো, এই রুগীকে স্টেন্টিং করে, এই রুগী আসছে কেন সেটা বলতেছি। এই রুগীকে যখন স্টেন্টিং করা হইলো, স্টেন্টিং করার পরে সাধারণত 15-20 দিন তাকে একটু বেড রেস্টে থাকতে বলা হলো। ওই ডাক্তার বুঝতে পারে নাই, কারণ ওরা তো এগুলা বুঝে না, এই জিনিসগুলা তো ওরা, কোভিড এর ব্যাপারগুলো তো তারা মানে না। তো এর 15-20 দিন তাকে থাকতে বলা হলো, তো সে থাকছে। কিন্তু সে কখনোই ওই
স্টেন্টিং করার পরও তার বুকের মধ্যে কিন্তু কখনোই ওই চাপ ভোটটা কমে নাই। 15 দিন পরে আবারও এর ভয়ঙ্কর রকমের অ্যানজাইনা হলো। অ্যানজাইনা হওয়ার পরে জানা গেল একে আবার কি করা হলো, আবার এনজিওগ্রাম করা হলো। এনজিওগ্রাম করে দেখা গেল 15 দিন আগে যেখানে ক্লট ছিল তার থেকে অনেক দূরে আরেক জায়গায় গিয়ে ক্লট হয়েছে। এটার নাম হচ্ছে ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কনভার্সন, বিকজ অফ করোনা কোভিড ভ্যাকসিন। এবং তার ডি ডাইমার অসম্ভব রকম হাই। এইভাবে এই মানুষগুলা হার্ট অ্যাটাকের মধ্যে পড়তেছে। গুলেনবেরি সিন্ড্রোমে কোভিড ভ্যাকসিনের আরেকটা বড় জিনিস হচ্ছে যারা ডায়াবেটিক রোগী তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি বা যে কোনো ধরনের নিউরোপ্যাথি। আমার কাছে মনে আছে, ইনফ্যাক্ট আমি তো নিউরোপ্যাথি তো অনেক মানে বড় ব্যাপার, নিউরোপ্যাথি অনেক বড় ব্যাপার। আমার স্পষ্ট মনে আছে, আমি আমার কাছে একটা রুগী আসছিলেন, আইসা আমাকে বলছিলেন যে আমার ডান হাঁটুতে প্রচন্ড ব্যথা এবং ডান হাতে প্রচন্ড ব্যথা, একদম অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জের কথা উনি বলতেছি। এবং আমি দেখতেছিলাম যে এই রোগীটাকে কোনোভাবেই মানে উনি আমাকে অনেক পরে ইনফরমেশন দিলেন যে আমার এটা তারপরে ওই অ্যাকর্ডেন্সের হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? হ্যালো, এখন ঠিক আছে। ওকে। তারপরে ওই লোককে ওইভাবে ইয়ে করার পরে তারপরে আমরা গিয়ে দেখলাম যে এটা আমার এই ধরনের অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। এরপরে হচ্ছে কি, এই তো অ্যানাফিলাক্সিস, এটা তো সাইটোকিন যত বাড়বে তত বেশি অ্যালার্জিক রিয়াকশন বাড়বে, এটা তো হবেই হবে, এটা তো কোনো কথাই না, এটা তো হবেই। ঠিক আছে। আরেকটা বড় মজার জায়গা হচ্ছে এই যে মেয়েদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশালি ইংল্যান্ডে হচ্ছে, কিছু কিছু জায়গায় আমেরিকায় হচ্ছে, কিন্তু হচ্ছে। আমি বাংলাদেশে পাইনি, কিন্তু এটা ডেটা আছে, এনআইএইচ এর কাছ থেকে ডেটাটা নেওয়া। মেয়েদের মেনস্ট্রুয়েশন সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে খুব বড় ধরনের প্রবলেম হচ্ছে। রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আইএলডি হচ্ছে, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হচ্ছে, বাচ্চাদের ব্রঙ্কাইটিস ভালো হচ্ছে না, বাচ্চাদের যাদেরকে ইয়ে করা হচ্ছে এদের ঠান্ডা ছাড়তেছে না, কমন ব্যাপার। এবং এরপরে হচ্ছে কার্ডিয়াক, তো আমি বললাম কার্ডিয়াকটা এখন আর না বলি, নিউরোলজি। এখানে মানে পেরিফেরাল নিউরোপ্যাথি মানে যে হাত পায়ের মধ্যে কোনো উৎসব পায় না, এইটা এইটা আছে। সবচেয়ে বড় প্রবলেম, আমি 3টা থেকে 4টা রুগী আমি সলভ করছি, ঘুম হয় না। ঘুম হয় না। আর ব্রেনের টায়ার্ডনেস তো আছে। কোভিড এর পরে আমেরিকাতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোম দেখা দেওয়া। ছোট ছোট বাচ্চারা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসতেছে, ছোট ছোট বাচ্চারা ভয়াবহ রকমের মানে থাইরয়েড ইমব্যালেন্স নিয়ে আসতেছে, ভয়াবহ রকমের এদের যে কত কিছু কাজ করতেছে না। স্পেশালি কিডনির ব্যাপারটা বলবো, কিডনির ব্যাপারটা যেটা হচ্ছে, যারা কিডনিতে আক্রান্ত হচ্ছে এদের মানে এদেরকে স্টেজ 3 সিকেডিতে ধরে রাখতেই জানটা বের হয়ে যাচ্ছে।
অলমোস্ট এভরি উইকে ফলো আপ করতে হচ্ছে, অথবা এভরি 10 ডেজে 15 ডেজে ফলো আপ করতে হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। বেলস পালসি হচ্ছে, প্যারালাইটিক সিনড্রোম আসতেছে, বেলস পালসি হচ্ছে, প্রচুর বেলস পালসি হচ্ছে, রিস্ট ড্রপিং হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে, এবং আপনি মোস্ট অফ দ্য কেসে দেখবেন ইন্ডিকেটেড রেমেডি কাজ করতেছে না। মোস্ট অফ দ্য কেসে দেখবেন আপনি ইন্ডিকেটেড রেমেডি কাজ করতেছে না। এইবার হচ্ছে স্কিন ডিজিজ। আমি 100-র বেশি কেস পাইছি, এবং এই 100-র বেশি কেসের মধ্যে 70 বা 80 কেসে এই মেডিসিন যখন দেওয়া হয়, এই কোভিড এর ভ্যাকসিন যখন দেওয়া হয়, তখন এই স্কিন ডিজিজ 10 গুণে বাড়ে। স্পেশালি ইনফ্ল্যামেটরি স্কিন ডিজিজ, সোরিয়াসিসের মতো প্রবলেম গুলা, রিংওয়ার্মের মতো প্রবলেম গুলা। স্ক্যাবিস কানেক্টেড কিনা আমার জানা নাই, কিন্তু সোরিয়াসিস রিংওয়ার্ম যে বাড়ে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সিভিয়ার 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 স্কিন ডিজিজের মানে প্রলিফারেশন হয়। এখন হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ। সো হোমিওপ্যাথিক অ্যাপ্রোচে আমি কয়েকটা কথা, ছোট ছোট কয়েকটা কথা বলি। এটা মানে এটা মনে রাখলে অনেকটুকু ইয়ে হবে। এইটা হচ্ছে, আমরা দুই ধরনের ব্যাপার দেখি। আমরা দেখি যে ওর পুরা ডেভেলপমেন্টটা, পুরা ব্যাপারটা থুজার মতো একটা বড় জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, মানে সাইকোসিসের চূড়ান্ত জায়গায় আটকে যাচ্ছে, সেখান থেকে ট্রান্সফরমেশন হচ্ছে না। সেকেন্ড রুগী যেগুলা যেগুলা মূলত টিউবারকুলার রুগী, কিন্তু একটু সিফিলিটিক ধরনের, এদের সিফিলিটিক প্রবলেম হচ্ছে, স্পেশালি সোরিয়াসিসের কেসে, স্পেশালি হার্ট ডিজিজে, স্পেশালি কিডনি ডিজিজে। এবং এই যে মানে এই যে মায়োজোমেটিক যে ট্রান্সফরমেশন হচ্ছে, মায়োজোমেটিক ট্রান্সফরমেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে মায়োজোমেটিক ট্রান্সফরমেশনটা না বুঝলে আসলে আপনি উম, কত ডেপথে কি করলেন এটা সম্ভবত আপনি বুঝতে পারবেন না। সো আমাদের যে রেপার্টরি আছে, আমাদের রেপার্টরিতে আমাদের কিছু রুব্রিক আছে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক আছে, মাইন্ড ভ্যাকসিনেশন আফটার। মাইন্ড ভ্যাকসিনেশন আফটারে একটা একটা রেমেডি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে বোরেলিয়া। এটা খুব ইম্পর্টেন্ট রেমেডি। তারপরে হচ্ছে আমাদের ডিপিটি। থুজা তো আছে, থুজার কথা বলবো না, কারণ থুজা কমন, আপনারা জানেন। থুজার কথা এখানে বলে সময় নষ্ট করে লাভ নেই। বোরেলিয়া, ডিপিটি, ইউরেনিয়াম নাইট্রিকাম, ইউরেনিয়াম নাইট্রিকাম। আমাদের রেপার্টরিতে খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক আছে, এটা হচ্ছে ইরাপশন সাপ্রেসড রেমেডি, একটা টিউবারকুলিনাম। স্কিন চ্যাপ্টারে স্কিন ইরাপশন সাপ্রেস সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি হচ্ছে টিউবারকুলিনাম। কারণ কি, স্কিন ইরাপশন সাপ্রেস হওয়ার পরে যেই প্রবলেম গুলা আসে ওগুলা রিকারেন্ট ওয়েতে আসে। সো লুক ইনটু দ্য রেমেডি। তুজার একটা খুব ভালো আহ, মানে ইয়া হচ্ছে, এটা আমি ইউজ করছিলাম এই কারণে এখানে দিছি। তুজার একটা খুব ভালো সিমটম হচ্ছে যে টিকার পরে যাদের মাথার চুলগুলা পড়ে যায় আর কি। ঠিক আছে। আমরা চোখে অনেক ধরনের প্রবলেম দেখি। আমরা চোখে অনেক 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 বড় ধরনের প্রবলেম দেখি, যেমন মানে অস্বাভাবিক আই প্রেসার বা গ্লাকোমার খুব কাছাকাছি রুগী একবার নিয়ে আসছিল।
আমি কিচ্ছু পাইনি, আমাকে শুধু বলা হয়েছিল যে কোভিড এর ভ্যাকসিন দেয়া আছে। সো ওই ভদ্রলোকের মানে এইভাবে মানে এই ধরনের প্রেশার হওয়ার কোনো কারণ ছিল না। তা আমি যখন চিন্তা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তো এই কেসটা আমি থুজা দিয়ে শুরু করি। আশ্চর্য ব্যাপার হচ্ছে থুজা 1 এম একটা ডোজ দেওয়ার পরে, 1 এম 10 এম না, 200 1 এম একটা ডোজ দেওয়ার পরে এই আই প্রেশার অলমোস্ট 70% নর্মাল হয়ে গেছে। স্টুলের প্রবলেম আফটার ভ্যাকসিনেশন, স্টুল যদি অনেকটুকু ডায়রিয়া টাইপ হয় তাহলে সাইলেশিয়া, খুবই ইম্পর্টেন্ট রেমেডি। অ্যাজমাটিক রেসপিরেশন আফটার ভ্যাকসিনেশন, এখানে আমি পার্সোনালি মনে করি এই মানে একটা জিনিস হচ্ছে নতুন রেমেডির প্রতি অ্যাপ্রোচ থাকতে হবে। নতুন রেমেডির প্রতি অ্যাপ্রোচ থাকা মানে হচ্ছে দেখেন না আমেরিকার কত ধরনের যুদ্ধ বিমান, প্রতিদিন ঘুমের থেকে উঠেন একটা করে নাম শুনে এবং বিশ্ব একটু কাইপা উঠে। তো নতুন রেমেডির প্রতি অ্যাপ্রোচ থাকতে হবে, কারণ এই বরেলিয়া খুব ভালো রেমেডি। এবং তুজা তো আছি, এখানে কুপ্রাম আছে। কুপ্রাম সার্ফ, কুপ্রাম সার্ফ কার্ল রবিনসন নামে একজন ডাক্তার ছিলেন, ওনার একটা কেস ছিল। কুপ্রাম সার্ফ একটা বাচ্চাকে দেওয়া হয়েছে, এবং বাচ্চা সরি টিকা একটা বাচ্চাকে দেওয়া হয়েছে, এবং বাচ্চাটা অর্ধেক মানে 2-1 দিনের মধ্যেই বাচ্চাটা পাগলের মতো শুরু করছে। তো কার্ল রবিনসন, জাস্ট কুপ্রামের কথা মনে পড়লো, কেসটা বলি। কার্ল রবিনসন ওনাকে কুপ্রাম সার্ফ দিছিলেন 203 ডোজ, এবং কেসটা ঠিক হয়ে গেছে। তো কুপ্রাম এত বড় রেমেডি। ভ্যাকসিনেশনের পরে নিউমোনিয়া, টিউবারকুলিনাম। ভ্যাকসিনেশনের পরে চেস্টের টিউমার, সোরিনাম বা থুজা। সেপ্টিসিমিয়া আফটার ভ্যাকসিনেশন, ম্যালান্ড্রিনাম, পাইরোজেনিয়াম। অ্যাবসেস, চিকেন পক্স আফটার ভ্যাকসিন। সাইকোটিক কম্পাউন্ড রেমেডিটা ইউজ করতে পারেন। তো সাইকোটিক কম্পাউন্ড ইজ নেক্সট টু থুজা, থুজার পরের রেমেডি, এবং অসম্ভব রকমের ডিপ রেমেডি, অসম্ভব রকমের ভালো রেমেডি। আমি বলবো ভালো রেমেডি, অসম্ভব কাজের রেমেডি, সাইকোটিক কম্পাউন্ড। লেট মি টেল ইউ সাম জিনিয়াস অফ সাইকোটিক কম্পাউন্ড, জাস্ট এ মিনিট, ভুলে গেছি এত কথা। সো সো সাইকোটিক কম্পাউন্ড মূলত আপনারা যখন দেখবেন যে মানে অ্যাজমা ওরস এট নাইট বিটুইন 2 to 3 AM, হিলারি ডোরেইন নামে একজন খুব বিখ্যাত ডাক্তার আছেন, উনি আমাদেরকে বলছিলেন যে অ্যাজমা 2 to 3 AM aggravated at night, don't use any other remedy because any remedy cannot serve a psychotic compound. History of pneumonia and bronchitis in the child, history of ringworm, history of molluscum contagiosum, ঠিক আছে। সাইকোটিক কম্পাউন্ডের মধ্যে একটা জিনিস থাকে,
এটা হচ্ছে যে সাইকোটিক কম্পাউন্ডের একটা জিনিয়াস আছে তার ডিজায়ারে, সেটা হচ্ছে সে ভিনেগার বা টক জিনিস খুব পছন্দ করে। অলওয়েজ রিমেম্বার ইট। এটা এটা জিনিয়াস সাইকোটিক কম্পাউন্ড ধরার জন্য। So when Thuja feels psychotic compound. অ্যামোনিয়াকাম গাম্মি। না এমন কার, না এমন কার না, অ্যামোনিয়াকাম গাম্মি। অ্যামোনিয়াকাম গাম্মি কিসের উপরে? এক্সিমা ভ্যাকসিনেশন আফটার। সোরিয়াসিস ভ্যাকসিনেশন আফটার সোরাইনাম। পুস্টুলার ইরাপশন আফটার ভ্যাকসিনেশন সাইলেশিয়া থুজা সোরাইনাম। হার্ডনেস অফ স্কিন, স্কিন শক্ত হয়ে গেছে গা, ডিপিটি। ভ্যাকসিনেশন আফটার গ্যাংগ্রিন, গান পাউডার। প্যারালাইসিস আফটার ভ্যাকসিনেশন, থুজা ডিপথেরিনা। তো আমি জানি একজনের একটা কেস জানি, নাম বলবো না, ডিপথেরিনাম ইউজ করা হয়েছিল হাইয়েস্ট পসিবল পোটেন্সিতে, সম্ভবত 50 ml। আউটস্ট্যান্ডিং রেজাল্ট ছিল। এইগুলাই আর কি। আপনারা শেষ যে রেমেডিটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে কোভিড নোসোড। এটা কোভিড নোসোড নামে মার্কেটে পাওয়া যায় না, এটা হচ্ছে কেকে নোসোড বলা হয়। এটা যে কে বাইট করছে আমি কালকে নামটা বলতে পারবো, আমি আজকে বলতে পারবো না, এটা হেলিওসের কাছে আছে কিনা আমি জানি না। কোভিড নোসোড ব্যবহার করতে পারা দরকার, কারণ এখান থেকে অনেক কেস আমাদের কোভিড নোসোডে উঠে নিয়ে আসছে। সো কোভিড নোসোডের মূল ঘটনাটা হচ্ছে যে কোভিড নোসোডের মধ্যে দুইটা জিনিস খুব এক্সেপশনাল থাকে। একটা হচ্ছে সিমটমের মধ্যে আর কি, একটা হচ্ছে যে নাইট সোয়েট থাকে টিউবারকুলিনামের মতো, আর প্রচন্ড রকম মাসেল একিং থাকে ইউপেটেরিয়াম পারফোলিয়েটামের মতো। আরেকটা জিনিস হচ্ছে, এটা মানবতার খাতিরে করবেন, আপনি হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি এটা বুঝা করবেন না। এটা আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে করছি, করে আমরা অসম্ভব ভালো রেজাল্ট পাইছি। এটা হচ্ছে যখনই দেখবেন মানে কোভিড এর কোনো পেশেন্ট আসছে, যদি তার কোভিড নেওয়ার পরে সে যদি কনফার্ম বলে যে আমি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়েছি, মাথায় রাখবেন তার এসজিপিটি এবং ডি ডাইমার হাই থাকবে। এবং আপনি যখনই হোমিওপ্যাথিক ওষুধ দেন আর না দেন, তার আগে তাকে কিছুদিন অ্যাসপিরিন দিবেন। অ্যাসপিরিন দিলে যেটা হবে এটা হচ্ছে যে তার ব্লাডটা একটু থিন হয়ে আসবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাসপিরিন হেল্প করে ডিআইসি তে, ডিসিমিনেটেড ইন্ট্রাভ্যাসকুলার কোয়াগুলেশনে অ্যাসপিরিন হেল্প করে। আমাদের কাছে আর্নিকা আছে আমি জানি, কিন্তু আমরা আমরা ক্লিনিক্যালি দেখছি আর্নিকার থেকে অ্যাসপিরিন ভালো কাজ করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনারা এতক্ষণ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।